এই মহিলাটি মারা যাওয়ার পর তার নিজের মেয়ে আর মেয়ের জামাইকে মারার জন্য ভয়ঙ্কর রূপে ফিরে আসে। মূলত কেন মহিলাটি নিজের মেয়েকে মারতে চায়, বেঁচে থাকাকালীন তাদের মধ্যে কি এমন হয়েছিল, কেন সে নিজের মেয়েকে মারার জন্য এমন মরিয়া হয়ে উঠেছে, তাই দেখবো আজকের এই মুভিতে। এই ইন্দোনেশিয়ান হরর মুভিটি এই বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তো আর বেশি কথা না বলে শুরু করছি ত্রিনীল মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতেই তিনজন শ্রমিককে দেখানো হয় যারা ট্রি প্লান্টেশন ফ্যাক্টরিতে কাজ করত। এই ফ্যাক্টরিটি সনদের বংশের শেষ উত্তরাধিকারী উইলিয়াম নামে একজন ব্যক্তির, যে একদিন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। এখন এর ওনার তার মেয়ে রারা, কারণ তার স্ত্রী আয়ু যেদিন সে হার্ট অ্যাটাকে মারা গেছে সেই দিন থেকেই গায়েব। সে কোথায় গেছে, কেমন আছে, জীবিত নাকি মৃত কেউ জানে না। এদিকে সিন শিফট হয় আবার ফ্যাক্টরিতে। ওই তিন বন্ধু তাদের সাথে কাজ করা এক সহকর্মীর মৃত্যুর ব্যাপারে কথা বলছিল, যে সেম উইলিয়ামের মতো সুস্থ শরীরে অদ্ভুতভাবে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু সে নাকি মারা যাওয়ার আগে উইলিয়ামের স্ত্রীর আত্মাকে ফ্যাক্টরিতে ঘোরাফেরা করতে দেখেছে। তারা এ ব্যাপারে কিছু কথা বলে ঘুমাতে চলে যায়। ঠিক তখনই তাদের মধ্যে একজন সামনে ভয়ঙ্কর এক মাথা কাটা আত্মাকে দেখতে পায়, যে হাওয়ায় ভাসছিল। আত্মাকে দেখে লোকটি যখনই পালাতে যাবে ঠিক তখনই আত্মাটি একটি রশি দিয়ে তার গলা পেঁচিয়ে সিলিং এর সাথে ঝুলিয়ে দেয়। ফলে লোকটি সেখানেই মারা যায়। এখান থেকে মুভি কেবল শুরু হয়। দেখানো হয় সেই সময়কার কয়েকটা পেপার কাটিং, যেখানে বলা হয়েছে এই ট্রি প্লান্টেশন ফ্যাক্টরিতে এরকম ভাবে আরো 5 জন অদ্ভুত ভাবে মারা গেছে, যার পেছনের রহস্য এখনো জানা যায়নি। সিন বর্তমানে আসে। উইলিয়ামের মেয়ে রারাকে দেখানো হয়। সে তার স্বামী সুলতানের সাথে বাসায় ফিরছিল, কারণ তারা সবে বিয়ে করে হানিমুনে গিয়েছিল। তাদের পিক করে কেয়ারটেকার জোকো। জোকো তাদের জানায় তাদের ফ্যাক্টরির সামনে সন্ধ্যায় অদ্ভুত এক ছায়া দেখা যায়। ফলে ফ্যাক্টরির সবাই অনেক আতঙ্কে আছে। অনেকে চাকরি ছেড়ে চলে গেছে। ফলে এইবার ব্যবসায় তাদের অনেক লস হয়েছে। তো যাই হোক, এগুলো শোনার পর রাতে তারা বাসায় ফিরে। রাতে দুজনে ইন্টিমেট হয়। পরক্ষণে রারা ঘুমানোর পর তার স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়। তবে দেখে মনে হচ্ছিল তাকে কোনো আত্মা পজেস করার চেষ্টা করছে। এটা দেখে তার স্বামী সুলতান অনেক ভয় পেয়ে যায়। সে চিল্লিয়ে তাদের কেয়ারটেকার জোকোকে ডাকে। সে জলদি এসে তার এই অবস্থা দেখে এক গ্লাস পানি নেয় আর তাতে সূরা পড়ে ফু দিয়ে তার গায়ে ঢেলে দেয়। ফলে পরক্ষণে সে স্বাভাবিক হয়ে যায়। আর সে জোকোকে দেখে বলে, তুমি আমার ঘরে কি করছো? অর্থাৎ তার আগের কোনো কিছুই মনে নেই। কিন্তু পরের দিন রাতে আবার সেই একই ঘটনা ঘটে। এবার সে জানালার বাইরে এক মাথা কাটা আত্মাকে দেখতে পায়। সুলতান আবার রারাকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে রারা পজেস হয়ে হাওয়ায় ভাসছিল। সুলতান এসে সেখানে কোনো মতে পরিস্থিতি সামলায়। রারা আবার কালকের মতো জোকোকে জিজ্ঞাসা করে, তুমি আমার ঘরে কি করছো? এসব দেখে সুলতান বুঝে যায় এই বাড়িতে কোনো ভয়ঙ্কর আত্মার ছায়া রয়েছে, আর হয়তো তাদের ফ্যাক্টরির উপরও এই একই আত্মার ছায়া রয়েছে। তখনই তার মনে পড়ে তার বন্ধু ইউসুফের কথা, যে পেশায় একজন সাইকোলজিস্ট, কিন্তু তার এসব প্যারানর্মাল জিনিসের উপর ইন্টারেস্ট রয়েছে। সে এই বিষয়ে পড়ালেখা করছে। তার এই বিষয়ে মোটামুটি ভালোই জ্ঞান রয়েছে। তাই সুলতান পরের দিন বেরিয়ে পড়ে তার ক্লিনিকের উদ্দেশ্যে। সুলতান ইউসুফকে তার স্ত্রীর সকল ঘটনা খুলে বলে। ইউসুফ পরের দিন তাদের বাসায় এসে এক গ্লাস পানিতে কিছু একটা মিশিয়ে দিয়ে বলে, যদি তাদের বাড়িতে কোনো ভয়ঙ্কর আত্মা থাকে তাহলে এই পানি কাল পর্যন্ত কালো কুচকুচে হয়ে যাবে, আর যদি কোনো আত্মা না থাকে তাহলে এই পানি সাদাই থাকবে। অন্যদিকে রারার এইসব আত্মাটাত্মার কথা একদম ফালতু মনে হচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যে তার এই ধারণা ভুল প্রমাণিত হয়। আসলে রাতে তারা যখন খেতে বসে তখন হঠাৎ জানালা একাই খুলে যায় আর মোমবাতিগুলো নিভে যায়। তারা সেগুলো তেমন পাত্তা না দিয়ে খাবার খাওয়ার জন্য ঢাকনা সরায়, আর সাথে সাথে সেখানে ভয়ঙ্কর আত্মার কাটা মাথা দেখতে পায়, যে রারার দিকে তাকিয়ে ত্রিনীল ত্রিনীল বলে ডাকছিল। সুলতান এসব দেখে তো একেবারে অজ্ঞানী হয়ে যায়। এসব দেখে রারা বাধ্য হয়ে ইউসুফকে আবার ডেকে নিয়ে আসে। ইউসুফ সরাসরি সুলতানের কাছে যায়। সুলতান তাকে নানা রকম প্রশ্ন করে, কিন্তু সে ঠিকমতো কথাও বলতে পারছে না। ঠিক তখনই সুলতান লক্ষ্য করে তার রেখে যাওয়া গ্লাসটা একদম কুচকুচে কালো হয়ে গেছে, যেটা দেখে এটা স্পষ্ট শুধু আত্মা না, কোনো ভয়ঙ্কর আত্মার ছায়া রয়েছে এই বাড়িতে। আর রারাও যেহেতু এবার সত্যি ওই
আত্মাকে নিজের চোখে দেখেছে তাই সে আর অবিশ্বাস করতে পারে না। সে ইউসুফকে বলে এসবের সমাধান বের করতে। ইউসুফ এর পর থেকে তাদের পরিবার ও বাড়ির সম্পর্কে অনেক রিসার্চ করা শুরু করে, তার বাবা মায়ের ব্যাপারেও। রিসার্চ চলাকালীন ইউসুফ তার বাবার ঘরে যেতে চাইলে রারা আর সুলতান একদম সরাসরি নিষেধ করে দেয়, যার কারণে সুলতানের তাদের উপর কিছুটা সন্দেহ হয় যে হয়তো তারা তার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে। তো এরপর সুলতান কালো জাদুর কয়েকটা বই পড়ে জানতে পারে এই ধরনের আত্মাদের বলা হয় কুইয়াং জাতি। তারা দুই ভাগে বিভক্ত, যেমন যারা বেঁচে থাকাকালীন কালো জাদু করত তারা মারা যাওয়ার পর তাদের শক্তি বাড়ানোর জন্য এভাবেই দুনিয়াতে ফিরে আসে, আর দ্বিতীয়ত দুনিয়াতে যাদেরকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে, যেমন মাথা কেটে ঘাড় থেকে আলাদা করে দেওয়া, আগুনে পুড়িয়ে ফেলা ইত্যাদি, আর তারা ফিরে এসে তাদের খুনের বদলা নেয় আর তাদের শরীর ফিরে পেতে চায়। এগুলো কথা বলার সময়ও ওই আত্মা তাদের আশেপাশেই ঘুরছিল, যেটা সুলতান বুঝতে পারে। আর সে সিদ্ধান্ত নেয় যে সে উইলিয়ামের ঘরে যাবে, যে ঘরে যেতে রারা আর সুলতান নিষেধ করেছিল। সুলতান ভাবে হয়তো এই সমস্যার সমাধান ওই ঘরেই পাওয়া যাবে। আর অন্যদিকে ফ্যাক্টরিতে তারা সবাই ওই লোকটার বডি পায়, যাকে আমরা মুভির শুরুতে দড়ির সাথে ঝুলিয়ে মারা যেতে দেখেছিলাম। এইটা দেখার পর ফ্যাক্টরির প্রত্যেকটা শ্রমিক চাকরি ছেড়ে চলে যায়, আর এই সবকিছু জোকো, সুলতান আর রারাকে জানায়। ইউসুফ তখন ভাবে এই সবকিছু মূলত কার আত্মা করছে, আর সেদিন রাতে সে এর জবাব পেয়ে যায়। তাদের বাসার আরেকটা কেয়ারটেকার জয়ও হঠাৎ পজেস অবস্থায় তার সামনে এসে তাকে আয়ুর মা অর্থাৎ রারার নানির কাছে নিয়ে যায়। সে সুলতানকে বলতে থাকে এই আত্মা আর কারো না বরং রারার মা আয়ুর, যে নাকি হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। তো আয়ুর মা তাকে আরো জানায় আয়ু ছোট থেকেই বিলাসবহুল জীবন যাপন করতে চাইতো, যেটা আমরা বাবা মা হিসেবে তাকে কখনো দিতে পারিনি। তাই সে সিদ্ধান্ত নেয় সে অনেক ধনী একজনকে বিয়ে করবে আর সারা জীবন সুখে থাকবে। তবে কেন কোনো ধনী ব্যক্তি তাকে বিয়ে করবে? তার জন্য তাকে আরো সুন্দর আর আকর্ষণীয় হতে হতো। ফলে সে সুন্দর হওয়ার জন্য এতটাই পাগল হয় যে সে কালো জাদুর সাহায্য নেয় আর একজন ওজার কাছে গিয়ে কিছু রিচুয়াল করে তার আত্মাকে শয়তানের কাছে উৎসর্গ করে। ফলে তার বয়স যত বাড়ছিল সে দিন দিন আরো সুন্দর ও আকর্ষণীয় হচ্ছিল। অনেক ছেলে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। এরই মধ্যে একদিন উইলিয়াম তাকে দেখে আর প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। আইও তার বিশাল ধন সম্পত্তি দেখে তাকে বিয়ে করে। বিয়ের কিছু বছর পর তাদের একটি কন্যা সন্তান হয়, যার নাম রাখে ত্রিনীল। উইলিয়াম তার মেয়েকে অনেক ভালোবাসতো, এমনকি তার নামে সম্পত্তি লিখে দিতে চাইছিল, যেটা আইও একদমই মানতে চাচ্ছিল না। সে একা এই সম্পত্তি ভোগ করতে চাইছিল, যে কারণে সে তার নিজের মেয়েকেও সহ্য করতে পারত না। মূলত শয়তানের কাছে আত্মা উৎসর্গ করে দেওয়ায় তার ব্রেন ও চিন্তা ভাবনা হয়েছিল শয়তানের মতো। সে তার মেয়েকে ছোটবেলা থেকেই ঘৃণা করত, এমনকি তাকে অনেকবার হত্যা করারও চেষ্টা করেছে। আর যখনই উইলিয়াম এই ব্যাপারে জানতে পারে সে তার মেয়ের যখন 18 বছর হয় তখন তার সকল সম্পত্তি তার মেয়ের নামে করে দেয়, যেটা জানার পর আইও একদম রাগে পাগল প্রায় হয়ে যায়। সে সরাসরি উইলিয়ামকে গিয়ে বলে আমি তোমাকে একমাত্র টাকার জন্য বিয়ে করেছি, আর এই টাকার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি নিজের মেয়েকেও মেরে ফেলতে পারি। সরাসরি এটা শোনার পর উইলিয়াম হার্ট অ্যাটাক করে, আর সেদিন থেকে সে এতটাই অসুস্থ হয় যে বিছানায় পড়ে যায়। এইখানেই আয়ু থামে না। আয়ু রারাকে মারার হুমকি দিয়ে সকল সম্পত্তি আবার নিজের নামে লিখে নেয় আর উইলিয়ামকে দিয়ে সাইন করিয়ে নেয়। আর এখানে আপনারা আরেকটা ঝটকা পেতে চলেছেন। মূলত উইলিয়াম যখন অসুস্থ ছিল তার নার্স ছিল সুলতান, আর সেদিন রাতেই আয়ু উইলিয়ামের সামনেই তার নার্স সুলতানের সাথে শারীরিক সম্পর্ক করে, যেটা দেখে উইলিয়াম এতটাই অবাক হয় আর কষ্ট পায় যে সে সেখানে হার্ট অ্যাটাক করে, আর এইবার সে মারাই যায়। আর ওই সুলতানই হলো বর্তমানে রারার স্বামী, অর্থাৎ মা যার সাথে শারীরিক সম্পর্ক করেছে তাকে বিয়ে করেছে মেয়ে। একটু অপেক্ষা করুন, এর পেছনেও রয়েছে বড় এক টুইস্ট, যেটা শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। মূলত সেই দিন যখন তার বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল সেদিন রারা সেখানে এসে এই সব কিছু দেখতে পায়, আর তার মায়ের উপর তার এতটাই রাগ হয় যে সে তার মার গলা কেটে একদম মাথা আলাদা করে দেয়। আর সুলতান এটা দেখে তাড়াতাড়ি তার কাছে ক্ষমা চায়, আর আয়ু তার কাছে গিয়ে বলে সে তাকে মারবে না যদি সে তাকে বিয়ে করে। অর্থাৎ এই
সেইখানে সে তার মাকে মারার পর তার প্রেমিককে বিয়ের প্রস্তাব দেয়। এইটার দুইটা কারণ হতে পারে, হয়তো রারাও সুলতানকে ভালোবাসতো, আর নয়তো সে তার মাকে এতটাই ঘৃণা করত যে মারা যাওয়ার পরও তার আত্মাকে কষ্ট দেওয়ার জন্য সে তার প্রেমিককে বিয়ে করেছিল। আসল কারণটা মুভিতে উল্লেখ করা হয়নি। তো এরপর রারা আর সুলতান মিলে আয়ুর বডি ফ্যাক্টরির কোথাও পুঁতে রাখে আর তার মাথা জ্বালিয়ে দেয়। ফলে মাথা আলাদা আর বডি আলাদা থাকার কারণে তার আত্মা ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তার মধ্যে দুই ধরনের শক্তি চলে আসে। প্রথমটা তাকে খুব জঘন্যভাবে হত্যা করার জন্য, আর দ্বিতীয়টা সে মৃত্যুর আগেও কালো জাদু চর্চা করত, যার ফলে সে আরো অনেক শক্তিশালী হয়ে ভয়ঙ্কর রূপে ফিরে আসে আর একে একে ফ্যাক্টরির 5 জন সদস্যকে মেরে ফেলে, যেন ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ হয়ে যায় আর তারা নিঃস্ব হয়ে যায়। যেহেতু সে বেঁচে থাকাকালীন কিছুই পায়নি, তাই সে তার মেয়েকেও কিছু পেতে দিবে না। অর্থাৎ সে চাইছিল যে টাকা পয়সা সে ভোগ করতে পারেনি সেটা যেন আর কেউ না পারে। তো এই পুরোপুরি সত্য সে জানার পর বুঝতে পারে আয়ুর আত্মাকে মুক্তি পেতে হলে তার মাথা শরীরের সাথে মিলিয়ে দিতে হবে। যখনই এই বিষয়ে সে সুলতানকে বলতেই যাবে, সুলতান পেছন থেকে এসে হঠাৎ করে তার গলা কেটে তার মাথা আলাদা করে সেই একই রকম ভাবে হত্যা করে আর বলে, তোমার এতটা সত্যি জানা উচিত হয়নি। মূলত সুলতান নিজেকে আর রারাকে জেলখাটা থেকে বাঁচানোর জন্য ইউসুফকে হত্যা করে আর তাড়াতাড়ি গিয়ে আয়ুর মাথা খুঁজে বের করে তার বডির সাথে মিলিয়ে দেয়। ফলে আপাতত সবকিছু নরমাল হয়ে যায়, সবকিছু আবার ঠিকঠাক ভাবে চলছিল। কিন্তু একদিন রাতে আয়ু আবার ফিরে আসে আর প্রথমে সুলতানকে খুব নৃশংসভাবে হত্যা করে। আর যখনই সে রারাকে মারতেই যাবে, ঠিক তখনই যোগ্য কয়েকজন হুজুর এনে তাকে কোনো মতে বাঁচায়। আর সেদিন রাতে সে একটা ভিশন দেখতে পায়, যেখানে তার বাবা তাকে বলছে, তোমার মাকে তুমি ক্ষমা করে দাও, আর তুমি আমাকে যতটুকু সম্মান দিয়েছো তোমার মাকেও ততটুকু সম্মান দাও। এটা দেখার পর রারা তার মাকে ক্ষমা করে দেয়, আর যতটা সম্মান দিয়ে সে তার বাবাকে কবর দিয়েছিল ঠিক ততটা সম্মান দিয়ে তার মাকেও সে দাফন করে। এরপর থেকে সে তার নানির সাথে তার নতুন জীবন শুরু করে। আর মুভির এন্ডিং সিনে আমরা দেখতে পাই বাড়ির সামনে এক কবর থেকে কোনো একটা আত্মার হাত উঠে আসছে। আর মুভিটা এখানেই শেষ হয়। হয়তো মুভির সিকুয়েল আসবে। আর যেহেতু আয়ুর আত্মা মুক্তি পেয়ে গেছে, তাহলে হয়তো এটা সুলতানের আত্মা, কারণ বেচারা কোনো কারণ ছাড়াই নৃশংসভাবে মারা গেছে আর তাকেও গলা কেটে হত্যা করা হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।